আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে 10 ঘন্টা আগুনে পুড়ল জাতীয় সচিবালয়ের 7 নম্বর ভবন। পুড়েছে 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা। কারণ খতিয়ে দেখতে 2টি তদন্ত কমিটি গঠন। বাংলাদেশে পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলছেন বিএনপি নেতারা। আগামীতে আনুপাতিক হারের প্রতিনিধিত্বের জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, জানালেন দলটির আমির। বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে সচেষ্ট বলে জানান কমিশন প্রধান। এবং বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং 2বারের বেশি কারো প্রধানমন্ত্রিত্ব হতে না পারার সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন, জানালেন কমিশন প্রধান। রাজনৈতিক ঐক্যমতের অভাবে হচ্ছে না সংবিধান পুনর্লিখন। টিভি ওয়ান নিউজ সংবাদ শিরোনামগুলো দেখছিলেন, এবার চলুন বিস্তারিত সংবাদে। বাংলাদেশে গত মধ্যরাতে লাগা আগুনে 10 ঘন্টা পুড়ল জাতীয় সচিবালয়ের 7 নম্বর ভবন। বৃহস্পতিবার দুপুরে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কাজ করেছে 19টি ইউনিট। আগুন নেভানোর চেষ্টার সময় ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক ফায়ার ফাইটার। আগুনের সূত্রপাত হয় সচিবালয়ের 7 নম্বর ভবনের 7 তলা থেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা। পুড়েছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় 2টার দিকের ছবি এটি। সচিবালয়ের 7 নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন। মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে 8টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে আরও 11টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট 19টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। একই সময়ে ভবনের 2 প্রান্তে আগুন জ্বলছে। 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়, তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরাও কাজ করেন। দীর্ঘ 10 ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। 6ষ্ঠ, 7ম ও 8ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুড়ে ছাই। বেলা 11:15টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে এই আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার খবর জানান ফায়ার সার্ভিসের ডিজি। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়া ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাংলাদেশে সচিবালয়ে আগুনের ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিআরডি, সড়ক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সহ 5 মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ রুমে থাকা প্রকল্পের ফাইলপত্র, দুর্নীতি তদন্তের নথি, বাজেটের ডকুমেন্ট, আসবাবপত্র পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন। তবে নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে এই 2টি কমিটি। বিস্তারিত জানবেন রিপোর্টে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয় 11টি ভবনে। এর মধ্যে 7 নম্বর ভবনে ঘটে ভয়াবহ আগুনের ঘটনা।
দীর্ঘ 10 ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় ভবনের 4টি ফ্লোরের বেশিরভাগ রুম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বড় মন্ত্রণালয় হিসেবে পরিচিত এলজিআরডির 2 ফ্লোরের বেশিরভাগ রুমই পুড়ে গেছে। পুড়েছে সচিবের রুমও। এর উপরের ফ্লোরে টেলিযোগাযোগ উপদেষ্টার রুম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া, সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ। এতে দীর্ঘ সময়ের পুরনো নথিপত্র, প্রকল্প বাজেটের গুরুত্বপূর্ণ ফাইল, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। মানে ফাইলপত্র, ক্যাবিনেট, আপনার আলমারি, সুকেস যেগুলো ছিল, কম্পিউটার, টেলিভিশন সবই মোটামুটি পুড়ে গেছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের রুম দেখলাম যেটা মানে 90% পুড়েই হয়ে গেছে। সমস্ত মানে কাগজপত্র, সব নথিপত্র যেগুলি আছে সরকারের যে কাজকর্ম সব ডিস্ট্রয় হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় যেগুলো ভবনে আছে সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাগজপত্র যেখানে যাচ্ছে সম্পূর্ণ শেষ আর কি, কোনোটাই বাদ রাখে না আর কি। এটা পরিকল্পিত। যারা আগুনের ঘটনা পরিদর্শন করেছেন, দেখেছেন কাছে গিয়ে, তারা বলছেন আগুনের যে ধরন, এতে নাশকতার ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ বলছেন একই ফ্লোরে 2টি ভিন্ন স্থানে আগুন সন্দেহের অন্যতম কারণ। আবার স্থানীয় সরকার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আগুনের ঘটনাকেও আমলে নিচ্ছেন তারা। কারণ এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে 2 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এলজিআরডি মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরুর কারণেই নাশকতা কিনা এ নিয়ে ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্রনেতা সার্জিস আলমও অগ্নিকাণ্ডকে নাশকতা মনে করেন। বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। 9তলা ভবনটিতে আগুন কিভাবে লেগেছে, কারণ কি, এর সাথে কেউ জড়িত কিনা তা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের আলাদা 2 কমিটি 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানিয়েছেন আগুনের কারণ শর্ট সার্কিট নাকি নাশকতা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তো সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটার জানা যাবে। সূত্রপাতটা কিভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা জানান সচিবালয়ের ইতিহাসে এমন ভয়াবহ আগুনের ঘটনা নজিরবিহীন। তাই তদন্তের মাধ্যমে দ্রুত কারণ চিহ্নিত করা জরুরি। বলেন ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পারেনি, এর কারণ প্রবেশপথগুলো ফায়ারের গাড়ি ও লিডার উপযোগী নয়। বাংলাদেশে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় ট্রাক চাপায় ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্রাক চালক ও হেলপারকে। শাহবাগ থানায় মামলা দায়ের করেন বংশাল ফায়ার স্টেশনের মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। ওদিকে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। রংপুরের মিঠাপুকুরের আটুনিয়া গ্রাম জুড়ে কেবল আহাজারি। পরিবার এবং এলাকাবাসীর দাবি রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। দলের নেতারা এই ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও দেখুন রিপোর্টে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন ঘটনা। মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের বড় অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। এই ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া সরকারের জন্য বিব্রতকর। সুষ্ঠু তদন্তে দোষীদের আনতে হবে বিচারের আওতায়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বন্ধ সচিবালয়ে আগুন লাগার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সচিবালয় থেকে পতিত স্বৈরাচারের দোষরদের বের না করায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও প্রায় একই প্রশ্ন তোলেন। বলেন, সরকার গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো যোগ্য নয়। গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠা ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। তাই তো প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। বিএনপি নেতারা বলেন, সাবধানতা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করলে চক্রান্ত অব্যাহত রাখবে ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশে আগামীতে আনুপাতিক হারের প্রতিনিধিত্বের জাতীয় নির্বাচন চায় জামায়াত। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে যে দল যত ভোট পাবে সেই অনুপাতে প্রতিনিধি যাবে সংসদে। কোনো দল যদি 1% ভোট পায় তাদেরও প্রতিনিধিত্ব থাকবে। খুলনার কয়রা উপজেলায় দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও রয়েছে রিপোর্টে। প্রায় 17 বছর পর খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের সমাগমে পরিপূর্ণ কপোতাক্ষ কলেজ ময়দান। দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলুম অত্যাচারে বাংলাদেশকে চেপে ধরেছিল শেখ হাসিনা। তিনি অনেককে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন, কিন্তু মানুষ পালায়নি। যারা পালিয়েছে তারা ভাড়াটিয়া ছিল। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? আজকে এই কাণ্ড ওই কাণ্ড ফুসফাস চতুর্দিক থেকে চলতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। শফিকুর রহমান আরো বলেন, আগামীতে জামায়াত এমন নির্বাচন চায় যেখানে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করবে। বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত % ভোট পাবে সংসদে সেই দল তত % প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে দলের ডুমুরিয়া শাখার আয়োজনে 18 মাইল এবং পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিশন। সকালে পিলখানায় অনুষ্ঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে এই কথা জানান কমিশন প্রধান ও বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। কমিটির 7 সদস্যের মধ্যে 6 জন উপস্থিত ছিলেন প্রথম সভায়। নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে সচেষ্ট বলে জানান কমিশন প্রধান। এ নিয়ে দেখুন একটি রিপোর্ট। ইতিহাসের নির্মম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। একটি আধা সামরিক বাহিনীর শৃঙ্খলা তলানিতে ঠেকে 57 সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দাবি ওঠে ওই ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের। বিডিআরের সাবেক একজন মহাপরিচালককে প্রধান করে 7 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
পিলখানায় ঢাকা সেক্টর সদর দপ্তরে কমিশনের প্রথম সভা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় পরবর্তী করণীয় নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নেয় কমিশন। তবে সবার আগে কমিশন চেয়ারম্যান, সদস্যদের পদমর্যাদা, দপ্তর সহ বেশ কিছু বিষয় নির্ধারণ হওয়ার পরেই কাজ শুরু হবে বলে জানান কমিশন প্রধান। আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। প্রশ্ন ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলা হয়েছে কদিন আগে, তাহলে মামলার কমিশনের তদন্ত সমন্বয় হবে কিভাবে? ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান জানান, দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ আছে এই হত্যাকাণ্ড ঘিরে, তাই কমিশনের জিজ্ঞাসাবাদের আওতায় অনেকেই আসবেন তদন্তকালীন সময়ে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। তদন্তের স্বার্থে যে কারো দেশ থেকে নিষেধাজ্ঞাও দিতে পারে কমিশন। বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন তা সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। সংসদ নেতা ও দলীয় প্রধান যেন একই ব্যক্তি না হন, এমন প্রস্তাবও থাকছে সুপারিশে। রাজনৈতিক ঐক্যমত না থাকায় সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকেও সরে আসার কথা জানালেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তার নেতৃত্বাধীন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশের খসড়া চূড়ান্ত করেছে। এসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে জানান আলী রিয়াজ। কমিশন পার্লামেন্ট তো কখনোই চেষ্টা করা হয়, কেউ প্রস্তাব করেছেন কেউ কেউ আগে, কিন্তু তেমনভাবে ঠিক সিরিয়াসলি নেওয়া হয়নি। এখন আমরা বিবেচনা করছি, এটা আমরা খুব বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলোর পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাবার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আর বিরতির পর থাকছে বাংলাদেশে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা। এবং বাংলাদেশি উপসচিব পদে কোটা ব্যবস্থা বিলুপ্তি করা না হলে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি 25টি ক্যাডারের কর্মকর্তাদের। খোদ প্রশাসনই কোটা পদ্ধতির ভূত বয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ টিভি1 নিউজে। বাংলাদেশে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। এ নিয়ে রয়েছে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে কেবল হত্যার অভিযোগেই মামলা হয়েছে 250 শতাধিক। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নামে করিয়ে নেয় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রাজনৈতিক বিবেচনায় সরকারের 13 ধারার ক্ষমতা বলে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় মহাপরিচালক জানান, 6000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অপরাধে মামলা হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার ইউএনও কামাল হোসেনের বিরুদ্ধে। বাংলাদেশে উপসচিব পদে কোটা ব্যবস্থা বিলুপ্তি করা না হলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। হাজার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠলেও খোদ প্রশাসনই কোটা পদ্ধতির ভূত বয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। নিজেদের কর্মপরিবেশ নিশ্চিতে সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা জানান বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দকে বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসন হবে মেধা নির্ভর, যেখানে থাকবে না কোনো কোটা, এমন দাবিতে খামারবাড়িতে মানববন্ধন করেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্দোলনকারী কর্মকর্তারা বলেন, ক্যাডারদের সিন্ডিকেটের কারণে 50 বছর ধরে বৈষম্য চলে আসছে প্রশাসনে। এমন কর্তৃত্ববাদী আচরণে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যে ক্যাডার তার মন্ত্রণালয় সেবা দিবে এবং সেই ক্যাডারের মাঠ পর্যায় থেকে শুরু করে একদম টপ অফ দ্য পোস্ট সেই ক্যাডারের কর্মকর্তা নিয়ন্ত্রণ করবে। কোনো কিছু আমরা বিনা সংগ্রামে বিনা পরিশ্রমে আমরা পাইনি, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। উপসচিব পদে কোটা বাতিল করে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতেরও দাবি জানান তারা। কোটার আর কোনো স্থান নাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদু করে পাঠানো উচিত। আমাদের উপসচিব থেকে অনূর্ধ্ব পদগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা জনগণের প্রশাসনিক সেবা নিশ্চিত করতে চাই। মূলত উপসচিব পদে পদোন্নতিতে বিভিন্ন ক্যাডারের ক্ষেত্রে কোটা রাখার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেই সাথে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রাখার সুপারিশ করার কথা রয়েছে। এই তথ্য সামনে আসার পরই গত 24 ডিসেম্বর 1 ঘন্টার কলম বিরতি পালনের মধ্য দিয়ে প্রকাশ্যে আন্দোলন শুরু করেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন তারা। সেখান থেকেই আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। আসাদ সরকার পতনের রেশ না কাটতেই বিক্ষোভের মুখে সিরিয়ার নতুন সরকার। সাম্প্রদায়িক সহিংসতা আর জাতিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আল ওয়াইতিদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দেওয়ার পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে নতুন করে উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা। নতুন প্রশাসনের দিকে তোলা হচ্ছে আঙুল, যদিও প্রশাসনের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর এইচটিএস। রিপোর্টে রয়েছে বিস্তারিত। উত্তাল সিরিয়া। হামা প্রদেশে ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে ছড়িয়েছে যে বিক্ষোভের আগুন, তাতে ঘি ঢেলেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও। সহিংসতার পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ উঠছে।
ফুটেজে দেখা যায় সংখ্যালঘু আলওয়াইতিদের ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে যোদ্ধারা। দাবি করা হচ্ছে ক্রিসমাস ট্রির পর এবার আলওয়াইতিদের উপাসনালয়ে হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের নিশ্চিহ্নের মিশনে নেমেছে সংখ্যাগরিষ্ঠরা। আলওয়াইতি মাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন 5 জন, করা হচ্ছে এমন দাবিও। ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিক্ষোভ তো করছেনই, এবার তাতে যোগ দিয়েছে সংখ্যালঘু আলওয়াইতি জনগোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন শহরে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে তার্তোস আর লাতাকিয়াতে। বাশার আল আসাদের জন্মস্থান কারাদাহ আর হোমসেও হচ্ছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমস, জাবলেহ সহ মোট 4টি শহরে জারি করা হয়েছে কারফিউ। এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিরিয়ার নতুন প্রশাসন। টেলিগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি 1 মাস পুরনো। ক্রিসমাস ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই সেটির। এর সাথে সংশ্লিষ্টতা নেই এইচটিএস যোদ্ধাদেরও। নভেম্বরে বিদ্রোহকালীন অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোনো অজ্ঞাত গোষ্ঠী চালায় হামলা। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস SOHRও বলছে ভিডিওটি পুরনো। এর আগে 18 ডিসেম্বর গ্রিক অর্থোডক্স চার্চে হয় এলোপাথারি গুলির ঘটনা। পরে সোমবার হামা প্রদেশের সুকাইলাবিয়াহ এলাকায় ক্রিসমাস ট্রি পোড়ানোকে কেন্দ্র করে নতুন করে ছড়ায় উত্তেজনা। অবশ্য শাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করে আসছে এইচটিএস। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে এসব বিদেশিদের বৈধ হতে হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে অবস্থানকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত 8 ডিসেম্বর অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তখন কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তবে এবার জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিল সরকার। প্রিয় দর্শক, TV1 নিউজ এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে 10 ঘন্টা আগুনে পুড়ল জাতীয় সচিবালয়ের 7 নম্বর ভবন। পুড়েছে 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা। কারণ খতিয়ে দেখতে 2টি তদন্ত কমিটি গঠন। বাংলাদেশে পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনের নানা প্রশ্ন দেখা দিয়েছে, বলছেন বিএনপি নেতারা। আগামীতে আনুপাতিক হারের প্রতিনিধিত্বের জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, জানালেন দলটির আমির। বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে সচেষ্ট বলে জানান কমিশন প্রধান। এবং বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং 2 বারের বেশি কারো প্রধানমন্ত্রী হতে না পারার সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন, জানালেন কমিশন প্রধান। রাজনৈতিক ঐক্যমতের অভাবে হচ্ছে না সংবিধান পুনর্লিখন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছে আমাদের আজকে TV1 নিউজ। আল্লাহ হাফেজ।